হ্যালো। Yes, sir. হ্যাঁ, তোমরা ভালো আছো? জি স্যার। ইয়ে সাদমান কোথায়? সাদমানকে দেখতেছি না। সাদমান এখনই চলে আসবে স্যার। আচ্ছা, হ্যাঁ, মানে ওই যে আমরা ওকে তো রেকর্ডিং এর ইয়েটা করতে হবে, হ্যাঁ, এর জন্য আর কি। আচ্ছা, আমরা মনে হয় শুরু করি না ও। জি স্যার, শুরু করে দেন। তাহলে এই আমরা লাস্ট ক্লাসে লাস্ট ক্লাসে ফার্স্ট ফান্ডামেন্টাল governing equation, it is the continuity equation, এটার ইন্টিগ্রাল এক্সপ্রেশন এবং ডিফারেনশিয়াল ফর্মটা দেখেছি। এটা হলো মোস্ট জেনারেলাইজড ফর্ম অফ দি continuity equation in Cartesian coordinates, এবং this in this form this equation
is applicable to any physical system that involves fluid flow. Okay, যে কোনো সিচুয়েশনে এটা অ্যাপ্লাই করা যাবে এবং এই ফর্মটাকে শর্ট হ্যান্ডে লিখলে এভাবে লেখা যায়, যেটা আমরা যখন বেসিক ইকুয়েশনস অফ সিএফডি দেখেছি তখন এই ফর্মটা দেখি, মানে কম্প্যাক্ট ফর্মে আমরা ইকুয়েশন গুলোকে দেখানোর চেষ্টা করেছি সেখানে। কিন্তু ডিউরিং প্রবলেম সলভিং আমরা যখন প্রবলেম সলভ করতে যাব তখন আসলে কম্প্যাক্ট ফর্মে হলো মনে রাখার জন্য সুবিধা। যখন আমরা রিয়েল প্রবলেম সলভ করতে যাব তখন কিন্তু আসলে এই যে এরকম এক্সপান্ডেড ফর্মে ইকুয়েশনটা লিখতে হবে। তাহলে এখানে কম্প্যাক্ট ফর্মে যদি দেখি তাহলে এখানে দুটো টার্ম আছে, এটা হলো আনস্টেডি টার্ম আর এটা যেহেতু nabla dot v, so this is divergence term, divergence or এটাকে আমরা বলি convection or advection term। কন্টিনিউটি ইকুয়েশনের দুটো টার্ম আছে, আনস্টেডি টার্ম আর কনভেকশন টার্ম। যেহেতু আমরা প্রথমে মানে যে লাস্ট স্লাইডে লাস্ট গ্রুপ অফ স্লাইডে আমরা জেনেছি যে দিস কনভেকটিভ টার্ম ইজ রেসপন্সিবল ফর দ্য নন লিনিয়ারিটি of the fluid fundamental equation of the fluid mechanics or fluid dynamics. Then since এখানে কিন্তু convective টার্মটা আছে, so continuity equation is non-linear partial differential, যেহেতু এটি four আছে, the non-linear partial differential equation। আরেকটা জিনিস লাস্ট ক্লাসে বলেছিলাম, I repeat again, যে if the convective term, that is nabla dot, contains all the other variables like rho, phi, v within itself, if nabla dot contains the total term, all the terms within itself, then this form of the equation containing this form of convective term is called conservation form or divergence form of the equation। Conservation form or divergence form of the equation। In certain situations, conservation formটা হলো fluid dynamics এ বা CFD তে the most useful, এই convective টার্মটাই CFD তে most এই conservation formটাই fluid dynamics এ মানে competition CFD তে the most useful form, but sometimes other forms can be of help, can be much simpler than the conservation form, such as we can see at the bottom, যে কখনো কখনো অন্য ফর্মগুলো আমাদের জন্য একটু সহজ হয়ে যায়, একটু সিম্পল হয়ে যায়। যেমন এই ইকুয়েশনটাই, যে উপরের এই ইকুয়েশনটা থেকে আমরা যদি এই উপরের ইকুয়েশনটা থেকে আমরা যদি রোটা বাইরে মানে কমন নিতে পারি, তাহলে রোটা কমন নিতে পারবো কখন, যদি রোটা কোনো কারণে কনস্ট্যান্ট হয়, ভ্যারিয়েবল না হয়। রোটা যদি কোনো কারণে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল না হয়,
ধরে নিচ্ছি মানে কোনো কারণে রোটা কনস্ট্যান্ট, আমরা রোটাকে বাইরে বের করে নিলাম, বের করে নিলে তাহলে সামথিং কামস আউট অফ দি কন্টেইনমেন্ট, হ্যাঁ, মানে এটার ভেতর থেকে কিছু একটা বের হয়ে গেলে দ্যাট ইজ কল্ড নন কনজারভেশন ফর্ম অর কনভেক্টিভ ফর্ম। আচ্ছা, এটা দরকার নেই, দরকার নেই। তাহলে এটা কনজারভেশন ফর্ম, একটা নন কনজারভেশন ফর্ম অফ দি, মানে এটা ঠিক আছে, এত কিছু মনে রাখা একটু কঠিন আর কি, হ্যাঁ, এই জন্য জাস্ট কনজারভেশন ফর্ম আর নন কনজারভেশন ফর্ম ইকুয়েশন। আচ্ছা, নন কনজারভেশন ফর্ম অফ দ্য ইকুয়েশন। আরেকটা কথা এখানে একটু বলে রাখি, একটু ইম্পর্টেন্ট, সেটা হলো গিয়ে রো ইকুয়ালস টু কনস্ট্যান্ট। হ্যাঁ, একটা ফ্লোতে রোটা কখন কনস্ট্যান্ট হবে? একটা ফ্লোতে যদি রোটা কনস্ট্যান্ট থাকে, মানে থ্রু আউট দ্য ফ্লো দ্য ডেন্সিটি রিমেইনস কনস্ট্যান্ট। হ্যাঁ, থ্রু আউট দ্য ফ্লো মানে পুরো ফ্লো ডোমেইনে, এই ধরো এই যে আমরা আবার যদি এই যে ডোমেইনটা আঁকি, ধরো এই ডোমেইন, হ্যাঁ, পুরো ফ্লো ডোমেইনে ডেন্সিটি কনস্ট্যান্ট, তাহলে এই ফ্লোটাকে বলা হয় ইনকম্প্রেসিবল ফ্লো। হ্যাঁ, ইনকম্প্রেসিবল ফ্লো যদি পুরো ডোমেইনে রো রিমেইনস কনস্ট্যান্ট, তাহলে ওই ফ্লোটাকে বলা হয় ইনকম্প্রেসিবল। দ্যাট ইজ ফ্লো ডেন্সিটি ডাজ নট ভ্যারি অ্যালং দ্য ফ্লো। তাহলে এই প্যারামিটারটা মানে ডেন্সিটি প্যারামিটারসটা যদি কোনো ফ্লোতে কনস্ট্যান্ট থাকে, তাহলে সেটাকে আমরা বলি হলো ইনকম্প্রেসিবল ফ্লো। There are so many situations, there are so many systems, physical systems, physical engineering systems which can be assumed as incompressible flow. ঠিক আছে, মানে ইনকম্প্রেসিবল ফ্লো অ্যাকচুয়ালি রিয়ালিটি না, মানে রিয়ালিটি মানে তোমার ট্রু না, বাট there are so many engineering systems where we can assume the flows to be constant, মানে the flow to be incompressible। হ্যাঁ, মানে আমাদের অনেক ইঞ্জিনিয়ারিং সিস্টেম আছে, অনেক ইঞ্জিনিয়ারিং প্রবলেম আছে যেগুলোকে আমরা ইনকম্প্রেসিবল ফ্লো ধরে নিতে পারি। আচ্ছা, ধরে নিতে পারি কিন্তু কেন ধরবো, মানে এতে সুবিধাটা কি? ধরে নিলে ওই যে আমরা যেটা কিছুটা জানি, যে দ্য আর্ট অফ সিএফডি, মানে পার্ট অফ দ্য সিএফডি অর আর্ট অফ দ্য সিএফডি ইজ টু try to simplify the most generalized form of the equation, তাই না? আমি বলেছিলাম যে সিএফডি এর একটা আর্ট হলো যে আমরা মোস্ট অফ দ্য টাইম উই উইল ট্রাই টু সিম্পলিফাই দ্য ইকুয়েশন। হ্যাঁ, সিম্পলিফাই দ্য ইকুয়েশন সব ক্ষেত্রে পারা যাবে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পারা যাবে যে আমরা ইকুয়েশনটাকে সিম্পলিফাই করতে পারবো। তাহলে এই incompressible flow assumption is one of the very useful simplifications that we can make to the fundamental governing equations of CFD। ঠিক আছে, তাহলে এই যে incompressible flow assumption, এটা আমরা অ্যাকচুয়ালি আমরা যে প্রথম 2-3টা এক্সাম্পল দেখবো, সেখানে আমরা ইনকম্প্রেসিবল ধরেই করব। হ্যাঁ, তাহলে ইনকম্প্রেসিবল ধরলে the equation becomes a bit simpler। হ্যাঁ, যেমন ধরো এই যে রোটা বাইরে চলে আসলো, তাহলে ইকুয়েশন সিম্পল হয়ে গেল। এখানে হয়তো এটার ইম্প্যাক্টটা সেভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা নিউমেরিক্যালি সলভ করতে গেলে, হ্যাঁ, সিএফডি তে এটার যে মানে ইম্প্যাক্টটা কতটা মানে সিগনিফিকেন্ট ক্যালকুলেশনের জন্য, মানে সিম্পলিফিকেশনের জন্য, এটা তখন বোঝা যাবে যে দ্য ইকুয়েশন বিকাম সো সিম্পল। হ্যাঁ, এই জাস্ট এই ইনকম্প্রেসিবল অ্যাসাম্পশনের কারণে একটা একটা ভ্যারিয়েবল আমাদের কমে গেল। হ্যাঁ, একটা ভ্যারিয়েবল আমাদের কমে গেল, মানে রোটা আর আমাদের ক্যালকুলেট করতে হবে না, কারণ আমরা ধরে নিচ্ছি রোটা পুরো ফ্লোতে কনস্ট্যান্ট। তাহলে এটা একটা সিম্পলিফিকেশন, এন্ড ইনকম্প্রেসিবল ফ্লো অ্যাসাম্পশন ইজ এ সিম্পলিফিকেশন টু দ্য ইকুয়েশন। এই ধরনের এতে যে আমরা যে ইকুয়েশনটা ইউজ করি সেটাকে বলা হয় নন কনজারভেশন ফর্ম।
দেয়ার আর আদার সিম্পলিফিকেশন। এখানে একটু আরেকটু বলে রাখি, তাহলে একটা আমরা দেখলাম যে কন্টিনিউটি ইকুয়েশন হলো, আমি একটু সামারাইজ করি। তাহলে আমরা দেখলাম যে কন্টিনিউটি ইকুয়েশন হলো গিয়ে কন্টিনিউটি ইকুয়েশন হলো গিয়ে নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, নন লিনিয়ার পিডি, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো গিয়ে যে কন্টিনিউটি ইকুয়েশন কন্টেন্স অনলি টু টার্মস, আনস্টেডি টার্ম অ্যান্ড দি কনভেক্টিভ টার্ম। হ্যাঁ, কনভেক্টিভ টার্ম তোমার বাকি দুটো টার্ম হলো গিয়ে মনে পড়তেছে কিনা তোমাদের, ডিফিউশন টার্ম আর হলো সোর্স টার্ম। হ্যাঁ, এই দুটো কন্টিনিউটি ইকুয়েশনে অ্যাবসেন্ট। হ্যাঁ, এই দুটো টার্ম হলো জিরো এখানে। নাম্বার থ্রি, হলো গিয়ে we can use two forms of the continuity equation. One is the conservation form, another is the non-conservation form. Conservation form is that form of the equation where the divergence term contains all the parameters within itself. Divergence term contains all the parameter within itself. এটা হলো গিয়ে তোমার কনজারভেশন ফর্ম। আর নন কনজারভেশন ফর্মে সামথিং কামস আউট অফ দি ডাইভারজেন্স টার্ম। কোনো কিছু একটা জিনিস মানে ডাইভারজেন্স ফর্মে বাইরে চলে আসবে। হ্যাঁ, ডাইভারজেন্স নাম্বার বাইরে চলে আসবে। আচ্ছা, ইন নাম্বার ধরো 4 যদি বলি, তাহলে কনজারভেশন ফর্ম ইজ দ্য মোস্ট ইউজফুল ফর্ম দ্যাট ইজ ইউজড ইন সিএফডি। কিন্তু নন কনজারভেশন ফর্ম sometimes facilitates simplification of the equations, simplification of the fundamental governing equations. কিভাবে সিম্পলিফাই করে, এই যে এখানে আমরা একটা দেখলাম যে একটু সিম্পলিফিকেশন হচ্ছে, যে রোটা আমাদের বারবার ক্যালকুলেট করতে হচ্ছে। আচ্ছা, আরেকটা আমরা এই কন্টিনিউটি ইকুয়েশনকে আরো বিভিন্নভাবে সিম্পলিফাই করতে পারি। একটা হলো গিয়ে আমরা যদি ধরে নিই ফ্লোটা আনস্টেডি না হয়ে ফ্লোটা হলো গিয়ে স্টেডি। ঠিক আছে, ফ্লোটা হলো স্টেডি। স্টেডি মানে কি? স্টেডি ফ্লো মানে হলো গিয়ে নো চেঞ্জ with respect to time. Anything steady means no change with respect to time. Anything steady means no change with respect to time. হ্যাঁ, তাহলে নো চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম যদি হয়, তাহলে এই যে নো চেঞ্জ উইথ রেসপেক্ট টু মানে নো প্রপার্টি, মানে কোনো প্রপার্টি চেঞ্জ হবে না, নট অনলি ডেন্সিটি, নো প্রপার্টি চেঞ্জ। হ্যাঁ, নো প্রপার্টি চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে এটা জিরো। হ্যাঁ, দিস বিকাম জিরো। এটা যদি জিরো হয়, তাহলে এটা কমন নিলে এটাও জিরো হয়ে যায়, তাহলে আওয়ার ইকুয়েশন বিকামস, হ্যাঁ, এই একটা সিম্পলিফিকেশন হলো। অথবা যদি আমি ভেঙে লিখি, তাহলে দিস ইকুয়েশনস বিকাম পার্শিয়াল ইউ, পার্শিয়াল এক্স, পার্শিয়াল ভি, পার্শিয়াল ওয়াই, পার্শিয়াল ডাব্লিউ, পার্শিয়াল জে, জিরো। হ্যাঁ, আমার আরো সিম্পল হয়ে গেল কন্টিনিউটি ইকুয়েশন। হ্যাঁ, এইটাই হলো কি আমাদের কোর্সে, মানে আমরা হাতে কলমে যে প্রবলেম গুলো করব, আমাদের হাতে কলমে প্রবলেম করার জন্য এটা হলো কি আমাদের ইউজড ফর্ম অফ কন্টিনিউটি ইকুয়েশন। আমরা কিন্তু এই কন্টিনিউটি ইকুয়েশনটা এই ফর্মে ইউজ করব। হ্যাঁ, এই ফর্মে ইউজ করব, নট ইন দিস ফর্ম, আমরা আসলে আরো সিম্পলিফাইড ফর্মে ইউজ করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটু একটু করে দেখি। তাহলে আমরা যদি এই একই ঘটনা ঘটে আসলে ইনকম্প্রেসিবল এর ক্ষেত্রে। হ্যাঁ, আমরা যদি রো ধরে নিই কনস্ট্যান্ট, রো কনস্ট্যান্ট মানে ইনকম্প্রেসিবল ফ্লো ধরলেও কিন্তু এটা জিরো হয়ে যায়। ইনকম্প্রেসিবল ফ্লো মানে রো, নো চেঞ্জ অফ রো। হ্যাঁ, নো চেঞ্জ অফ রো, সো এটা জিরো হয়ে যায়। তাহলে একই ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশন দুটো কারণে হতে পারে। একটা হলো ইনকম্প্রেসিবল ফ্লো, আর একটা হলো স্টেডি ফ্লো। হ্যাঁ, ইনকম্প্রেসিবল ফ্লো আর স্টেডি ফ্লো। কিন্তু ইনকম্প্রেসিবল
ফ্লোর ইকুয়েশন, এটা স্টেডি ফ্লোতে এই ইকুয়েশনটা নাও হতে পারে। কেউ বলতে পারবা কেন স্টেডি ফ্লোর ক্ষেত্রে এই ইকুয়েশনটা নাও হতে পারে? স্টেডি ফ্লোর ক্ষেত্রে আমরা স্টেডি ফ্লো নো চেঞ্জ অফ প্রপার্টি উইথ রেসপেক্ট টু টাইম, সো এটা জিরো হবে। হ্যাঁ, কিন্তু আচ্ছা আমরা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, স্টেডি ফ্লো, ধরো স্টেডি ফ্লো, আচ্ছা আরেকবার দেখি। ইনকম্প্রেসিবল ফ্লো, তাহলে ইনকম্প্রেসিবল ফ্লো মানে হলো কি রো কনস্ট্যান্ট। হ্যাঁ, তাহলে এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, তাহলে এটা জিরো যেহেতু কনস্ট্যান্ট, আর এটা কনস্ট্যান্ট, সো এটা বাইরে চলে আসে এভাবে। সো আমরা এই ইকুয়েশনটাই পাই। এটা হলো ইনকম্প্রেসিবল ফ্লোর ক্ষেত্রে, দ্যাট ইজ আমাদের একটু আগে যেটা লিখলাম। এটা হলো ইনকম্প্রেসিবল ফ্লোর ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা পাই। কিন্তু স্টেডি ফ্লোর ক্ষেত্রে কিন্তু স্টেডি ফ্লো নো চেঞ্জ অফ প্রপার্টি উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে উইথ রেসপেক্ট টু টাইম ডেরিভেটিভ কিন্তু শুধু এই টার্মটা, আনস্টেডি টার্মটা, তাহলে এটা জিরো, এইটা কিন্তু জিরো না। সো ফ্লো যদি স্টেডি বাট মানে মানে নন ইনকম্প্রেসিবল হয়, মানে কম্প্রেসিবল ফ্লো যদি, যেটা রিয়াল ফ্লো, মানে ফ্লোকে আমরা ইনকম্প্রেসিবল ধরতে পারতেছি না, তাহলে কিন্তু ইকুয়েশনটা হয় হলো গিয়ে এইটুকু, মানে রোটা আমরা বাইরে নিতে পারবো না। হুম, এটা একটা সিচুয়েশন। আচ্ছা, তারপর আরেকটা সিচুয়েশন হলো গিয়ে যে ফ্লোটাকে আমরা, ফ্লোটা নট নেসেসারি যে সবসময় থ্রি, এটাকে বলে থ্রি ডাইমেনশনাল। হ্যাঁ, থ্রি ডাইমেনশনাল ফ্লো, থ্রি ডাইমেনশনাল ফ্লো, তাহলে ফ্লোটা নট নেসেসারি যে থ্রি ডাইমেনশনাল হবে সবসময়। হ্যাঁ, থ্রি ডাইমেনশনাল নাও হতে পারে। There are many situations where we can assure real world flow কিন্তু always unsteady 3D। আচ্ছা, রিয়েল ফ্লো সবসময় 3D আনস্টেডি। হ্যাঁ, রিয়েল ফ্লো কিন্তু অলওয়েজ 3D এবং আনস্টেডি, সরি ভুল লিখছি, আনস্টেডি। হ্যাঁ, রিয়েল ওয়ার্ল্ড ফ্লো হলো সবসময় 3D এবং আনস্টেডি এবং কম্প্রেসিবল। বাট আমরা in many cases incompressible assumption করি, steady assumption করি। incompressible assumption করলে, steady assumption করলে our equation becomes simplified। হ্যাঁ, আমরা অনেক ক্ষেত্রে 2D assumption করতে পারি। হ্যাঁ, flow is 2D, flow is 2D। আমরা লাস্ট ক্লাসগুলোতে যে এয়ার এয়ার এয়ারপ্লেনের উইং দেখেছিলাম, এয়ারপ্লেনের উইং। হ্যাঁ, এই যে বা এয়ারপ্লেনের উইং এর যে ক্রস সেকশন, এয়ারফয়েল, এটার উপরে যদি আমরা প্রেসার ডিস্ট্রিবিউশন এন্ড শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন দেখতে চাই, তাহলে কিন্তু এই মানে এই যে এয়ারপ্লেন উইং, তাই না, এয়ারপ্লেন উইংটাতে ধরো, তাই না, এরকম একটা 3D জিনিস এয়ারপ্লেন উইংটা, এই যে ধরো এই যে এয়ারপ্লেন উইংটা একটা 3D জিনিস, কিন্তু আমরা চাইলে কিন্তু এয়ারপ্লেন উইংটা এভাবে কেটে, মানে এই কেটে 2D, এই যে এরকম এয়ারপ্লেন উইং এর মানে ক্রস এয়ারপ্লেন উইং। হ্যাঁ, এই এয়ারপ্লেন উইং, এই উইং এর ক্রস সেকশনটাকে বলা হয় এয়ারফয়েল। হ্যাঁ, একটা এয়ারপ্লেন উইং এর ক্রস সেকশনটাকে বলা হয় এয়ারফয়েল। তাহলে আমরা এয়ারফয়েল অ্যানালিসিস মানে এয়ারপ্লেনের এই উইং এর অ্যানালিসিসটা কিন্তু এই 2D তে করতে পারি। হ্যাঁ, 2D তে করতে পারি। এই 2D থেকে যে রেজাল্টটা পাওয়া যায়, সেই রেজাল্ট দিয়েই আমরা এয়ারপ্লেনের উইং এর পারফরম্যান্স অ্যানালিসিস করতে পারি। কারণ এয়ারপ্লেন উইং এর ক্ষেত্রে, এয়ারপ্লেন উইং এর ক্ষেত্রে থার্ড যে ডাইমেনশনটা, সেটা আমরা মানে ইয়ে না করেই, মানে আলাদাভাবে অ্যানালিসিস না করেই প্রেডিক্ট করতে পারি। সো ইন কেস অফ এয়ারপ্লেন উইং, এয়ারপ্লেন উইং এর ক্ষেত্রে we can assume the flow to be dominant in 2D। তাহলে 2D টা আমরা সাধারণত এক্স ওয়াই ধরি, তো সেক্ষেত্রে এই থার্ড ডাইমেনশনটা আমরা
মানে নেগলেক্ট করতে পারি। সো আওয়ার ইকুয়েশন বিকামস ঠিক আছে। এই যে দিস আর দ্য আর্ট অফ সিএফডি। হ্যাঁ, যে আমরা মানে যে ইয়ের ক্ষেত্রে এয়ারপ্লেন উইং এর ক্ষেত্রে ইনকম্প্রেসিবল ফ্লো ধরতে পারি, তারপরে টু ডি ধরতে পারি। ধরলে আমার ইকুয়েশন বিকামস মানে কন্টিনিউটি ইকুয়েশন বিকামস দিস মাচ সিম্পল। হ্যাঁ, দিস মাচ সিম্পল। ফার্দার দেয়ার আর সিচুয়েশনস, হ্যাঁ, মানে কিছু সিচুয়েশন আছে, যেমন ধরো আমরা ফার্স্ট এক্সাম্পল যেটা দেখবো, হ্যাঁ, ফার্স্ট এক্সাম্পল যেটা দেখবো, দেয়ার আর সার্টেন সিচুয়েশনস। এটা একটা ধরো পাইপ, হ্যাঁ, এই পাইপের ভিতর দিয়ে যে ফ্লোটা হয়, পাইপের ভিতর দিয়ে যে ফ্লোটা হয়, এই ফ্লোটা অ্যাকচুয়ালি ওয়ান ডিরেকশনে, মানে শুধু একটা ডিরেকশনই চেঞ্জ হয়। হ্যাঁ, এই ফ্লোটা একটা সময় এক্স ডিরেকশনে কনস্ট্যান্ট হয়ে যায়। সো এই পাইপ ফ্লো ক্যান বি অ্যাসিউম টু ভ্যারি অনলি ইন ওয়ান ডিরেকশন। হ্যাঁ, ওয়ান ডিরেকশন। সেই ক্ষেত্রে এবং ওই ওয়ান ডিরেকশনটা আমরা এক্স বা ওয়াই যে কোনোটা ধরে নিতে পারি। হ্যাঁ, ধরো আমরা যে ধরে নেই মানে এক্স যে একটা, আচ্ছা এই ধরো পাইপ, হ্যাঁ, পাইপে ফ্লোটা, ধরো একটা পাইপে কোন একটা ফ্লো ঢুকলো, মানে একটা ফ্লো, হ্যাঁ, ফ্লো ফ্লো তাহলে এই ফ্লোটা একটা মানে পাইপে কিছু ডিস্টেন্স যাওয়ার পরে, ধরো এটা যদি আমরা এক্স ডিরেকশন ধরি আর এটা ওয়াই ডিরেকশন ধরি, হ্যাঁ, ওয়াই ডিরেকশন ধরি, তাহলে এক্স ডিরেকশনে মানে প্রথমে হয় কি, এই পাইপ এই ফ্লোটা এক্স এবং ওয়াই দুটো ডিরেকশনে ভ্যারি হয়, মানে প্রথমে যখন ঢুকে এন্ট্রিতে, হ্যাঁ, দুটো ডিরেকশনে ভ্যারি করে। একটা সার্টেন এন্ট্রি লেন্থ ক্রস করার পরে, হ্যাঁ, এন্ট্রি লেন্থ ক্রস করার পরে দিস ফ্লো বিকামস এরকম। এটা এটাকে বলা হয় ফুললি ডেভেলপ প্রোফাইল। হ্যাঁ, ফুললি ডেভেলপ ফ্লো, ফুললি ডেভেলপ ফ্লো। ফ্লোটা যখন পুরোপুরি ডেভেলপড হয়ে যায়, তখন আর এই এক্স ডিরেকশন তুমি যত দূরে যাও, এই ফ্লোটা আর চেঞ্জ হয় না। হ্যাঁ, এক্স ডিরেকশন তুমি যত দূরে যাও, এই ফ্লোটা আর চেঞ্জ হয় না। তাহলে এই ফ্লো অনলি ভ্যারিজ ইন দা ওয়াই ডিরেকশন। হ্যাঁ, অনলি ইন ওয়াই ডিরেকশন। তাহলে আমাদের প্রথমে আমরা ধরে নিচ্ছি যে পাইপটা মানে পাইপটার ওই থার্ড যে ডাইমেনশনটা, মানে সেটা আসলে মানে আমরা বাদ দিতে পারি, হ্যাঁ, আমাদের ক্যালকুলেশন থেকে। তাহলে টু ডি, টু ডি, এই টু ডিটা মানে পাইপের ফ্লোটা অ্যাকচুয়ালি মানে টু ডি হলো বেস্ট অ্যাসাম্পশন, কিন্তু একটা সার্টেন ইন্সিডেন্সের পরে দিস বিকামস ওয়ান ডাইমেনশনাল, ওয়ান ডাইমেনশনাল। তাহলে আমরা এটাও বাদ দিতে পারি। মানে এটা অ্যাকচুয়ালি ইয়ে না, মানে জিরো হয় না, ইট বিকামস কনস্ট্যান্ট। হ্যাঁ, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়ে যায়, কনস্ট্যান্ট ভ্যালু হয়ে যায়। সো দা এই যে পাইপ ফ্লো ইকুয়েশন বিকামস সামথিং লাইক দিস। হ্যাঁ, একটা কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এই ক্ষেত্রে আমরা ফ্লোটাকে ধরে নিতে পারি ওয়ান ডাইমেনশনাল। হ্যাঁ, ওয়ান ডাইমেনশনাল। তাহলে এভাবে আহ, উম, আচ্ছা কোথায় ছিলাম? পাইপ ফ্লো না, পাইপ ফ্লো। আচ্ছা, পাইপ ফ্লো। আরেকটা হলো গিয়ে উম, স্যার আরেক স্ক্রিন দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি দেখাচ্ছি। আমি আসলে স্ক্রিনটা মানে ই করে দিছি। আচ্ছা, তুমি কি বলতে পারো নতুন পেজ কিভাবে আনে এখানে হোয়াইট বোর্ডের নতুন পেজ? আর সেদিনই তো আনলাম।
ওই যে হুম, হুম। আবার ধরো ধরো তোমাদের এটা একটা ধরো একটা আম, তোমাদের একটা ধরো ধরো নিউক্লিয়ার, হ্যাঁ, রিয়েক্টর ওয়াল, হ্যাঁ, এটা হলো নিউক্লিয়ার রিয়েক্টর ওয়াল। এই ওয়ালটাকে আমার নিউক্লিয়ার রিয়েক্টর ওয়াল, ভেরি হাই টেম্পারেচার, হ্যাঁ, টি টি ডাব্লিউ। আরে পেন 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 পেন, ঠিক। আচ্ছা, আবার করতে হবে। হুম, হুম। ধরো একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ওয়াল যেটার টেম্পারেচার হলো টি ডাব্লিউ। তাহলে এই ওয়ালটাকে মানে আমরা করব, মানে কুল করব, হ্যাঁ, কুল করব। তাহলে কুল করা যেতে পারে, মানে ওয়ান অফ দ্য মেথড অফ কুলিং, হ্যাঁ, কুলিং, মানে সিম্পলিফাইড কুলিং, যে আমরা এরকম এরকম মেটাল মেটাল ফিন, হ্যাঁ, মেটাল ফিন, এরকম মেটাল ফিন ওয়ালের গায়ে এরকম অনেক অসংখ্য, হ্যাঁ, অসংখ্য মেটাল ফিন লাগিয়ে দিতে পারি, অসংখ্য মেটাল ফিন লাগিয়ে দিতে পারি, মেটাল লম্বা 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 এরকম লম্বা লম্বা ফিন লাগিয়ে দিতে পারি। তাহলে কি হবে, যে এই ওয়ালের টেম্পারেচারটা আস্তে আস্তে মেটাল ফিল দিয়ে এটা আস্তে আস্তে কুল হয়ে যাবে, তাই না? আমরা এই ধরনের ফিন বিভিন্ন এয়ার কুলড ইঞ্জিনে দেখি, যেমন মোটরসাইকেল ইঞ্জিনে দেখা যায়, হ্যাঁ, এই ধরনের ফিন। তাহলে এই ধরনের ফিনে যে এই যে তোমার যে আহ, আহ, যেভাবে হিট ট্রান্সফারটা হবে, হ্যাঁ, এই হিট ট্রান্সফারটা হবে, মানে এই ফিনের এখানে যে টেম্পারেচার, এখানে যে টেম্পারেচার, এখানে যে টেম্পারেচার, এখানে টেম্পারেচার, একদম এই যে লং এই এন্ডে যে টেম্পারেচার, হ্যাঁ, এই টেম্পারেচার, যদি আমরা জানতে চাই যে এই ওয়ালের টেম্পারেচার আর এখানে এই এন্ডের টেম্পারেচার কত, হ্যাঁ, এই এন্ডে ধরো এই এন্ডের টেম্পারেচারটা কত, তাহলে আমরা এই জিনিসটা সলভ করতে গেলে কোয়ান্টিটি ইকুয়েশন আমাদের সলভ করতে হবে। এটা কিন্তু নেসেসারিলি সরি, এটা কিন্তু চেঞ্জ হবে হলো গিয়ে ওয়ান ডাইমেনশনাল, হ্যাঁ, ওয়ান ডি তে, ওয়ান ডাইমেনশনাল, এবং এটা যদি আমরা এক্স ডিরেকশন ধরি, তাহলে আমাদের কোয়ান্টিটি ইকুয়েশন আসলে এটা এই ক্ষেত্রে হবে হলো গিয়ে হ্যাঁ, ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স ইকুয়ালস টু জিরো, হ্যাঁ, এটা ওয়ান ডাইমেনশনাল, এটা ওয়ান ডি ফ্লো, ঠিক আছে, এটা ওয়ান ডি ফ্লো। তাহলে এভাবে আমরা বিভিন্ন এই ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ডিপেন্ডিং অন দি টাইপ অফ অ্যাপ্লিকেশন আমরা কিন্তু এই ইকুয়েশনকে সিম্পলিফাই করতে পারবো, ইকুয়েশনকে সিম্পলিফাই করতে পারবো। তাহলে আমরা আবার যখন এক্সাম্পল করব এই জিনিসগুলো দেখব, তাহলে আমরা আপাতত কন্টিনিউটি ইকুয়েশনের ইনকম্প্রেসিবল, প্রথম কনজারভেশন ফর্ম, নন কনজারভেশন ফর্ম দেখলাম, কন্টিনিউটি ইকুয়েশনের মোস্ট জেনারেলাইজড ফর্ম দেখলাম, কম্প্যাক্ট ফর্ম দেখলাম, কনজারভেটিভ ফর্ম বুঝলাম, নন কনজারভেটিভ ফর্ম বুঝলাম, তারপরে ইনকম্প্রেসিবল ফ্লো হলে এটা কেমন হবে, তারপরে স্টেডি ফ্লো হলে এটা কেমন হবে, স্টেডি ফ্লো হলে, তারপরে 3D 2D এরকম হলে কি হবে, 1D হলে কেমন হবে, আমরা এই সিচুয়েশন গুলো দেখলাম। দেন উই গো টু দা ডেরিভেশন অফ দি নেক্সট, নট ডেরিভেশন, আমরা আসলে আর ডেরিভেশন করব না, আমরা এই একটা এটার একটু সিম্পল এটাই দেখলাম, এটা ডেরিভেশন আমরা করব না, কিন্তু এটা দেখবো, মানে ইকুয়েশনটা
অ্যাজ মাচ ডিটেল অ্যাজ পসিবল, মানে আমরা যতটুকু বুঝতে পারি ততটুকু ডিটেলিং এ ইকুয়েশনটা আমরা দেখব। তাহলে এই ইকুয়েশনটা হলো গিয়ে কি, কনজারভেশন অফ মোমেন্টাম। হ্যাঁ, কনজারভেশন অফ মোমেন্টাম। আর আমাদের ফ্যামিলিয়ার এটা, মানে টু 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 আওয়ার ফ্যামিলিয়ারিটি, দিস ইজ অ্যাকচুয়ালি নিউটনস সেকেন্ড ল অফ মোশন। সেকেন্ড ল অফ মোশন উই এগেইন এই আগের মতোই, এই যে এটার মতোই আমরা এখানে আম, এটার এখানে একটা লার্জ ডোমেইন। হ্যাঁ, তাহলে এটা হলো কি আমাদের ডোমেইন, হ্যাঁ, কম্পিটিশনাল ডোমেইন, মানে এই এরিয়াতে ফ্লো এরিয়া। উই টু উই টেক এ স্মল ইনফিনি কন্ট্রোল ভলিউম, মানে ফাইনাইট কন্ট্রোল ভলিউম। আচ্ছা, সিভিটা বোঝা যেত না, সিভি কন্ট্রোল ভলিউম। এখানে একটা জিনিস, মানে এটা কিন্তু ওই আগের ফিগারটাই। হ্যাঁ, এখানে এটা কি, এটা এটা হলো মাস ফ্লো রেট, তাই না? দেখো, তো এটা হলো অ্যাকচুয়ালি রো, আর ডেল্টা ওয়াই ডেল্টা জেড হলো গিয়ে ডেল্টা এ আর ইউ। হ্যাঁ, তাহলে ডেল্টা এ ইউ ডেল্টা এ অ্যাকচুয়ালি, আচ্ছা ভি, ওই যে ভি কাট, হ্যাঁ ভি কাট, আচ্ছা আবার কাটাকাটি হয়ে গেছে। হুম, তাহলে আহ, এই জিনিসটাকে আমি এই দেখো এই আহ, এইটা এটা হলো ডেল্টা এ। হ্যাঁ, ডেল্টা এ মানে ছোট্ট এরিয়া, মানে কি বলবো, ডিফারেন্সিয়াল এরিয়া। হ্যাঁ, বা এরিয়া অফ দি, এই যে কন্ট্রোল ভলিউম, এই যে এই কন্ট্রোল ভলিউমের এরিয়া ডেল্টা এ। আচ্ছা, তারপরে ইউ ডেল্টা এ ইকুয়ালস হলো ডেল্টা ভলিউম। হ্যাঁ, ডেল্টা ভলিউম ভি কে আমরা, মানে ভলিউমের ভি কে আমরা এই যে ভি কাট বলতেছি। হ্যাঁ, ডেল্টা ভি। তাহলে রো ডিভি ইকুয়ালস টু কি, ডেল্টা এম। হ্যাঁ, ডেল্টা এম, মানে ডেল্টা এম যেহেতু এটা অ্যাকচুয়ালি ভলিউমেট্রিক ফ্লো রেট, তাহলে এটা মাস ফ্লো রেট। হ্যাঁ, মাস ফ্লো রেট, তাহলে এটা মাস ফ্লো রেট। এইটার সাথে এটার সাথে যদি আমি ইউটা অ্যাড করি, হ্যাঁ ইউটা অ্যাড করি, তাহলে এটা কি হয়ে গেল, এম ইউ, বা আমরা ধরো ভিটা যদি অ্যাড করি, তাহলে এম ভি। দিস ইজ দ্য মোমেন্টাম, তাই না? মাস টাইমস ভেলোসিটি ইজ দ্য মোমেন্টাম। হ্যাঁ, মাস টাইমস ভেলোসিটি ইজ দ্য মোমেন্টাম। তাহলে এখানে আমরা এই যে ইউ অ্যাড করব এখানে। আচ্ছা, ইউ না, আমরা প্রথমে ভি দিয়ে শুরু করি। হ্যাঁ, আমরা ভিটা অ্যাড করলাম, ভি মানে ভেক্টোরিয়াল ভি। হ্যাঁ, এই সব ভি 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 ভি, হ্যাঁ সবগুলো এক্সপ্রেশনে ভি হবে। তাহলে ভি হলে মানে ভি মানে যখন যেখানে যে কম্পোনেন্ট লাগতেছে, ভি ভি। তাহলে এই মানে সব জায়গায় যদি আমরা এই ভিটা বসিয়ে দিই, তাহলে দিস বিকামস দি কনস্ট্রাকশন ফর মোমেন্টাম ইকুয়েশন। হ্যাঁ, কনজারভেশন অফ মোমেন্টাম ইকুয়েশন, এম ডট ভি মোমেন্টাম। শুধু এই ভি গুলো বসালেই এটা, আর আমি এটা আর এক্সপ্লেন করতেছি না, আমাদের এটা আসলে দরকার নেই। হ্যাঁ, এটা আমাদের অত দরকার নেই। তাহলে এভাবে ই করলে দেখা যায় যে এই কন্ট্রোল ভলিউমটার জন্য, মানে ফাইনাইট কন্ট্রোল ভলিউমটার জন্য আমরা ইকুয়েশনটা লিখতে পারি এইভাবে, যে এই কন্ট্রোল স্মল ফোর্স, মানে ডিফারেন্সিয়াল ফোর্স ইকুয়ালস টু ডিএম ইন্টু এ, মানে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, তাই না? সামেশন অফ ফোর্স ইকুয়ালস টু এম এ। এটা হলো নিউটন সেকেন্ড ল অফ মোশন। তাহলে এটাকে আমরা যেহেতু ফাইনাইট কন্ট্রোল ভলিউম নিচ্ছি, ছোট্ট একটা এখানে ফোর্সটাকেও ধরে নিচ্ছি, মানে স্মল ফোর্স, হ্যাঁ ডিফারেন্সিয়াল ফোর্স। এই ফোর্স ইকুয়ালস টু হলো গিয়ে তোমার আহ, ছোট্ট মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এবং এটাকে আমরা ডিএমটাকে যেভাবে লিখতে পারি, একটু আগে যেটা দেখালাম, ও মুছে ফেলছি না, যাক রো ডি ভলিউম, এই যে ভি কাট, হ্যাঁ ডিভি, তোমার তারপরে এইটা লেখা যায়। ঠিক আছে?
তাহলে our expression becomes this. এখন এই dv by dt, হ্যাঁ, dv by dt, dv by dt, এই যে dv by dt, এটা তো আমরা জানি যে একটা ফ্লুইড পার্টিকেলের বা ফ্লুইড পার্সেলের dv by dt হলো গিয়ে কনভেক্টিভ অ্যাক্সেলারেশন, আর সরি, এটা কি লোকাল অ্যাক্সেলারেশন আর কনভেক্টিভ অ্যাক্সেলারেশন, এই দুটো মিলিয়ে হয় হলো গিয়ে তোমার এই dv by dt। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল মানে রাইট সাইডটা, হ্যাঁ, রাইট সাইডটা। আর আমরা যদি পুরো ইকুয়েশনটাকে মানে ইয়ে দিয়ে যে পার ইউনিট ভলিউম এক্সপ্রেস করি, পার ইউনিট ভলিউম, পার ইউনিট ভলিউম, তাহলে এই এই যে পার ইউনিট ভলিউম এটা কাটা চলে যাবে। তাহলে ইকুয়েশনে থাকবে রো ডিভি বাই ডিটি, দ্যাট ইজ এইটা, মানে রাইট হ্যান্ড, এই রাইট এই সাইডটা কমপ্লিট হয়ে গেল। আর লেফট হ্যান্ড সাইডের যে এই যে ফোর্স, এই ফোর্স গুলো কি কি? এই ফোর্স গুলো হলো গিয়ে একটা ফ্লুইড এলিমেন্টে যে ফোর্স গুলো থাকে, একটা ফ্লুইড এলিমেন্টে যে ফোর্স গুলো থাকে, এই ফোর্স গুলো হলো গিয়ে তোমার বডি ফোর্স। প্রথম হলো গিয়ে এই ফোর্স গুলোকে দুই ভাগে ভাগ করা যায়, বডি ফোর্স আর সারফেস ফোর্স। হ্যাঁ, মানে একটা ফ্লুইড বডিতে যে ফোর্স গুলো কাজ করে সেই ফোর্স গুলোকে দুটো গ্রুপে ভাগ করা যায়, একটা হলো বডি ফোর্স, একটা হলো সারফেস ফোর্স। হ্যাঁ, বডি ফোর্স হলো গিয়ে বডি ফোর্স হলো সেই ফোর্স গুলো যেগুলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার দ্য এন্টায়ার মানে ভলিউম অফ দি ফ্লুইড, হ্যাঁ, অর এন্টায়ার মাস অফ দি ফ্লুইড। তাহলে বডি ফোর্সটা হলো গিয়ে রিমেইনস ডিস্ট্রিবিউটেড throughout the entire control volume, remains distributed entire control volume or entire mass of the তোমার অবজেক্ট। আর সারফেস ফোর্স হলো গিয়ে যে সারফেস ফোর্স অ্যাক্ট অনলি অন দি এক্সটার্নাল সারফেসেস। হ্যাঁ, সারফেস ফোর্স হলো গিয়ে শুধু এই বাইরের যে এই সারফেস গুলো, এই সারফেসে কাজ করবে, এগুলো হলো সারফেস ফোর্স। তাহলে বডি ফোর্স বলতে বোঝায় হলো গিয়ে তোমার একটা অবজেক্টের ওজন। হ্যাঁ, একটা অবজেক্টের ওজন কিন্তু তার পুরো বডিতে মানে পুরো ভলিউম ধরে পুরো ইয়েটা ধরে মাস ইয়ে ধরেই কাজ করে। তাহলে তোমার বডি ফোর্সটা হলো গিয়ে একটা অবজেক্টের ওজন হতে পারে, তোমার ম্যাগনেটিক ফোর্স হতে পারে, এটাও পুরো একটা বডির পুরো ইয়ে মানে ভলিউম ধরেই কাজ করে। হ্যাঁ, ম্যাগনেটিক ফোর্স হতে পারে, আরো কিছু এক্সাম্পল আছে বডি ফোর্সের। বাট ইন ফ্লুইড ডায়নামিক্স আমরা এই বডি ফোর্স হিসেবে শুধু ওজনটাকেই নিই, হ্যাঁ, ওয়েট ফোর্স, বাকি ফোর্স গুলো ইন মোস্ট কেসেস নেগলিজিবল। তাহলে এই ফ্লুইড ডায়নামিক্সে বডি ফোর্স বলতে অ্যাকচুয়ালি বোঝায় একটা বডির সেলফ ওয়েট। হ্যাঁ, সেলফ ওয়েট, তাহলে এটা একমাত্র বডি ফোর্স। আর সারফেস ফোর্সেস আবার দু রকম হতে পারে। একটা একটা সারফেসে ফোর্স দুইভাবে থাকতে পারে। একটা হলো নর্মাল টু দ্যাট সারফেস, হ্যাঁ, নর্মাল টু দ্যাট সারফেস, আর একটা হলো প্যারালাল টু দ্যাট সারফেস। নর্মাল টু দ্যাট সারফেস, এই নর্মাল ফোর্স ফ্লুইডের ক্ষেত্রে এটাকে বলা হয় প্রেসার ফোর্স। হ্যাঁ, আর এই প্যারালাল যেটা, প্যারালালটাকে বলা হয় ভিসকাস ফোর্স। হ্যাঁ, ভিসকাস ফোর্স। তাহলে একটা ফ্লুইডে নর্মাল ফোর্স এবং ভিসকাস ফোর্স, নর্মাল ফোর্স যেটা প্রেসার ফোর্স, আর ট্যানজেনশিয়াল ফোর্স যেটা ভিসকাস ফোর্স, এই দুটো হলো গিয়ে সারফেস ফোর্স। মানে দুটো ক্যাটেগরি, দেয়ার মাইট বি সো মেনি ফোর্সেস, এই দুটো ক্যাটেগরির ফোর্স আর কি। তাহলে আমরা টোটালি এই এই একটা ফ্লুইড পার্সেলের ক্ষেত্রে তিন ধরনের ফোর্স পাই। অ্যাকচুয়ালি দুই ধরনের, বডি ফোর্স এবং সারফেস ফোর্স। এই সারফেস ফোর্স আবার আমরা দুই ধরনের দেখতে পাই, একটা নর্মাল, একটা প্যারালাল। একটা হলো নর্মাল মানে পারপেন্ডিকুলার, একটা হলো প্যারালাল অর ট্যানজেনশিয়াল। তাহলে বডি ফোর্স বলতে আমরা শুধু সেলফ ওয়েটটাকে নিব, আর সারফেস ফোর্স বলতে প্রেসার ফোর্স এবং ভিসকাস ফোর্স। হ্যাঁ, এই তিনটা ফোর্স। তাহলে এই তিনটা ফোর্সকে আমরা এভাবে এক্সপ্লেন করতে পারি যে বডি ফোর্স এটা, হ্যাঁ, মানে বডি ফোর্স হলো অ্যাকচুয়ালি কি এমজি, ওজন এমজি, বডি ফোর্স এমজি। আর প্রেসার ফোর্স হলো এটা
আর তোমার ভিসকাস ফোর্স হলো এইটা। আচ্ছা, তাহলে বডি ফোর্সটা খুব সিম্পল, যে বডি ফোর্স পার ইউনিট ভলিউম, হ্যাঁ, পার ইউনিট ভলিউম, দিস বিকামস রো, তাই না? মাস পার ইউনিট ভলিউম, দিস বিকামস রো, সো রো জি। তাহলে এটা ঠিক আছে, বডি ফোর্স, এটা ক্লিয়ার, তাই না? এটা এটা বোধহয় মানে অসুবিধা হওয়ার কথা না, যে এটা যে বডি ফোর্স রিপ্রেজেন্ট করতেছে, মানে বডি ফোর্স পার ইউনিট ভলিউম, মানে এম এর জায়গায় রো হয়ে গেল। আর এই নাবলা ডট দিয়ে প্রেসার দিলে এটা বোঝায় হলো গিয়ে প্রেসার ফোর্স পার ইউনিট ভলিউম। হ্যাঁ, এটা আমরা এই যে এখান থেকে বোঝার চেষ্টা করতে পারি, যে পার্শিয়াল এটা এটা হলো গিয়ে প্রেসার ফোর্স পার ইউনিট ভলিউম, প্রেসার ফোর্স পার ইউনিট ভলিউম। তাহলে এটা প্রেসার ফোর্স পার ইউনিট ভলিউম কিভাবে হলো এই জিনিসটা, মানে ফোর্স পার ইউনিট ভলিউম এটা কিভাবে হলো? আমরা এই প্রেসারের ইউনিট জানি কি, প্রেসারের ইউনিট হলো গিয়ে ফোর্স মানে নিউটন পার ইউনিট এরিয়া, তাই না? প্রেসারের ইউনিট হলো গিয়ে ফোর্স পার ইউনিট এরিয়া। আর এই ডেল্টা এক্স এর ইউনিট কি? ডেল্টা এক্স এর ইউনিট হলো লেন্থ, মানে এক্স এক্স ডিরেকশন, যে কোনো একটা ডিরেকশন, যে কোনো একটা ডাইমেনশন। তাহলে ডাইমেনশনের লেন্থ হলো এম, হ্যাঁ এম। তাহলে এটা এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, নিউটন পার কিউবিক মিটার, তাই না? দেখো এই ডেল পি মানে এই যে প্রেসার পার ইউনিট ডাইমেনশন, মানে চেঞ্জ ইন প্রেসার পার ইউনিট ডাইমেনশন, এটার ইউনিটটা কিন্তু হচ্ছে নিউটন পার মিটার কিউব। তাহলে এটা কি দেখো, ফোর্স পার ইউনিট ভলিউম, ঠিক আছে? তাহলে এই যে ফোর্স পার ইউনিট ভলিউম, ফোর্স পার ইউনিট ভলিউম। একইভাবে এটা হলো গিয়ে শিয়ার ফোর্স, এটা হলো শিয়ার ফোর্স। তাহলে একইভাবে শিয়ার ফোর্সের ইউনিট তো তোমাদের জানার কথা, যে শিয়ার ফোর্স হ্যাঁ, শিয়ার ফোর্সের ইউনিট হলো গিয়ে, শিয়ার ফোর্সের ইউনিট কি? শিয়ার ফোর্সের ইউনিট হলো প্রেসারের ইউনিট, হ্যাঁ, মানে শিয়ারের ইউনিট হলো প্রেসারের ইউনিট। তাহলে শিয়ার ফোর্স, আর এই যে এটাকে আসলে ভাঙলে যে এরকম হচ্ছে, হ্যাঁ, মানে এই জিনিসটা, দ্যাট ইজ কিউব মিটার, হ্যাঁ, দ্যাট ইজ নিউটন পার মিটার, দ্যাট ইজ এইগুলো সবগুলোই হলো তোমার ফোর্স রিপ্রেজেন্ট করতেছে পার ইউনিট ভলিউম। স্যার আমাদের 12টায় আরেকটা ক্লাস আছে। 12টায়? আচ্ছা, এই যে জি একটু এটা মানে এইটুকু না হলে নেক্সট ক্লাসে আমার একটা টার্গেট আছে তোমাদের, হ্যাঁ, মানে ঈদের আগে তো বোধহয় নেক্সট ক্লাসটাই শেষ না? হ্যালো, তোমাদের ঈদের আগে মানে এই যে বুধবারের যে ক্লাসটা সেটাই তো বোধহয় লাস্ট ক্লাস, তাই না? জি স্যার। হ্যাঁ, কাজে মানে টার্গেট আছে আর কি ওই ক্লাসে। সো আমি একটু 2-3 মিনিট সময় নেই। অবশ্যই স্যার। তাহলে স্যার আরেকটা ক্লাসই 12টায়, 2-3 মিনিট পরে স্যার ওই ক্লাসটা শুরু হয়ে যাবে। ও তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই দিছো, অ্যাটেন্ডেন্স দিছো চ্যাট বক্সে? জি স্যার। আচ্ছা, আমি এটা শেষ করে দিচ্ছি, 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট, অ্যালাউ মি 1 মিনিট, 1 মিনিট। ওকে স্যার। হ্যাঁ, তাহলে এই যে এটা হলো গিয়ে, এটা হলো গিয়ে তোমার মানে কি বলবো এটাকে, এটা দিস ইজ দ্য মোস্ট জেনারেলাইজড ফর্ম অফ দি conservation of momentum equation, which is মানে this is the most generalized form of the momentum equation, which is applicable to any case of
ফ্লুইড ফ্লো, হ্যাঁ, এনি ইঞ্জিনিয়ারিং সিস্টেম ইনভলভিং ফ্লুইড ফ্লো, ঠিক আছে? তাহলে এটা আমাদের একটু এই যে এটা দেখতে হবে, আসলে খুব সহজ, কিন্তু দেখো এটা যদি এভাবে মনে রাখো যে দিস ইজ অ্যাকচুয়ালি নিউটন সেকেন্ড ল অফ মোশন, শুধু এটা উল্টো করে লেখা, হ্যাঁ, আমরা এটাকে এভাবে লিখতেছি নিউটন সেকেন্ড ল অফ মোশন, মানে এম এ ইকুয়ালস টু সামেশন অফ, ও না না উল্টো করে লিখিনি, আচ্ছা ঠিকই আছে এখানে, মানে এফ ইকুয়ালস টু এম এ, হ্যাঁ, এম এ, তাহলে এই সামেশন অফ এফটা কি, বডি ফোর্স পার ইউনিট ভলিউম, তারপর প্রেসার ফোর্স পার ইউনিট ভলিউম, তারপর ভিসকাস ফোর্স পার ইউনিট ভলিউম ইকুয়াল টু মাস পার ইউনিট ভলিউম ইনটু অ্যাক্সেলারেশন। তাহলে এটাই হলো কি আমাদের মোমেন্টাম ইকুয়েশন। এটা মনে রাখা কিন্তু খুব সহজ, হ্যাঁ, এটা মনে রাখা খুব সহজ। এটা কিন্তু আমরা কম্পোনেন্ট ফর্মে লিখি সাধারণত, আহ, আহ, আচ্ছা এটা একটু পরে পরে বলবো, আমার কাছে হাতে যেহেতু আর সময় নেই। তাহলে এটা কিন্তু আমরা মানে কম্পোনেন্ট ফর্মে লিখি, তাহলে এই যে এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট এবং জেড কম্পোনেন্ট, এটা এভাবে লেখা যায়। আচ্ছা এটা এই জিনিসটা কেন এত এই যে এরকম হলো, হ্যাঁ, এটা আমরা নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব। তাহলে আজকের ক্লাসে আমরা আসলে মানে আমাদের এটা আজকের ক্লাসের টার্গেট হলো যে এটা শিখে ফেলছি আমরা, হ্যাঁ, কম্প্যাক্ট ফর্মটা শিখে ফেলছি। ঠিক আছে, ওকে, উই ফিনিশ টুডেস ক্লাস। ওকে, মানে আই এন্ড, শেষ করে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, শেষ করার আগে একটু 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 10 সেকেন্ডস শোনো। জি স্যার। হ্যাঁ, ওই বুধবারের ক্লাসটা, তোমাদের এমআইএসটি তে আমার একটা মানে আছে, ওই এমএসসি এর পরীক্ষা আছে, হ্যাঁ, মানে ডিফেন্স, তা আমি ওটার এক্সামিনার, ওই একই টাইমে দিছে, অনেক অন্য টিচাররা আছে, তো তো আমি আর চেঞ্জ করতে পারি নাই। বুধবারের ক্লাসটা অন্য কখন নেওয়া যায় বলো তো? ওই দিনই হয়তো একটার দিকে নেওয়া যেতে পারে, অথবা ওই যে বৃহস্পতিবার একটার দিকে নেওয়া যেতে পারে। তোমরা একটু আমাকে একটু জানাও, মানে বুধবার 11টায় নিতে পারবো না। জি স্যার, সাদমান জানাই দিবে। হ্যাঁ, একটু জানিয়ে দিও। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।